মানে আমাদের অর্থনীতিটা এত মানে একটা শক্ত ভিত্তির উপর নাই বলে ফলে সেই দেশে এই সমস্ত পার্লামেন্টারি ডিবেট এটা হয়তো পার্লামেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু জনজীবনে এর চেয়ে বড় সমস্যা তাদের সামনে আছে। কেমন মনে হলো দ্বিতীয় দিনের সংসদ অধিবেশন আপনার কাছে? কয়েকটি ইন্টারেস্টিং বিষয় দেখলাম। একটি হচ্ছে যে আপনার ৬৮ বিধি অনুযায়ী কোনো রকম যদি আমরা দেখি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি কেউ কোনো কথা বলতে চান, বক্তব্য দিতে চান, তাহলে এটা নোটিশ দরকার হয়। সে নোটিশ ছাড়া বিরোধী দলের নেতা তিনি একটা বক্তব্য রেখেছেন। সেখানে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে কথা হয়েছে, ওথ নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। তো আপনি আসলে কিভাবে দেখছেন ওভারঅল? রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত রূপ। আবার রাজনীতির ঘনীভূত প্রকাশটা কোথায় দেখা যাবে? দুটো জায়গায় দেখা যাবে। যদি একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি হয় তাহলে তার দেখা যাবে পার্লামেন্টে, আর যদি পার্লামেন্ট ঠিক মতো ফাংশন না করে তাহলে দেখা যাবে রাস্তায়, রাজপথে। তো আমরা একটা রাজপথের আন্দোলন থেকে পার্লামেন্টে গিয়েছি, আবার পার্লামেন্ট থেকে রাজপথে আসার হুঙ্কারও শুনছি। পার্লামেন্টে আমরা এই দুটো জিনিস দেখেছি। আর একটা জিনিস খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, আমাদের স্পিকার আজকে বেশ অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তিনি আইন শিখিয়েছেন, আইন বুঝিয়েছেন এবং কখনো কখনো খুব ঠান্ডা মাথায় পরিস্থিতিকে ট্যাকেল করেছেন এবং একটা কৃত্রিম জটিলতা সৃষ্টির যে চেষ্টা ছিল সেটাকে তিনি খুব কৌশলে তিনি মানে এড়িয়ে গেছেন। এবং এটাকে বলা যে ট্রাঙ্কুইলিটি ইন দ্য পার্লামেন্ট হাউস, তার সঙ্গে সঙ্গে কিন্তু উইথ ডিসাইসিভনেস, সেটা আমরা তার মধ্যে দেখেছি। ফলে আমার মনে হলো যে পার্লামেন্টে যে একটা ডিবেট হয়েছে, খুব চমৎকার একটা ডিবেট হয়েছে। সালাউদ্দিন সাহেব বিএনপির তিনি ডিবেট করেছেন, জামাতের আমির তিনি প্রশ্ন তুলেছেন। ফলে সেই দিকটা একটু খেয়াল করার মতো যে অনেকগুলো যুক্তিতে অমীমাংসিত বিষয়, যেটা আসলে বাস্তবে আর মীমাংসা হওয়ার কোনো উপায়ই নাই, সেটা নিয়ে শক্তি পরীক্ষা হতে পারে কিন্তু যুক্তিতে মীমাংসা হবে না। কারণ সংস্কার পরিষদ হবে কি হবে না এইটা নিয়ে যখন ফয়সালা হয়ে গেল যে বিএনপি সেখানে শপথই নিল না, তাহলে সেই সংস্কার পরিষদ গঠন করার ক্ষেত্রে বিএনপির কোনো বাধ্যবাধকতা আছে? নাই। আচ্ছা, যারা দুটো শপথ নিলেন তারা এখন কি একটা শপথ অনুযায়ী সংসদে আছেন, আর একটা শপথের তাহলে কি হবে? এটা সমাধান কি হবে? এবং ইতিমধ্যে কোর্টে একটা রিট যে হয়েছে, এই রিটের ফয়সালাটা কি হবে? এগুলো নিয়ে একটা সাধারণ টেনশন আছে, কি হতে পারে। কিন্তু যেটা বোঝা গেল যে বিরোধী দল এই বিষয়গুলো আলোচনা করবেন, এই বিষয়টা সমাধান করতে পারবেন না এটা জেনেই তারা আলোচনা করবেন, আলোচনা করে সংসদে একটা পরিস্থিতি থাকবেন, আর রাস্তায় যেন তারা মুখ দেখাতে পারেন এই জন্য বলবেন আমরা কিন্তু পার্লামেন্টে বলেছিলাম। কারণ আজকে যদি এই বিষয়টা তারা সংসদে না তুলতেন। আপনি রাস্তার কথা বলছেন এবং আমরা জামাতের কাছ থেকে এটা শুনেছিও যে আমাদের দাবি না মানলে আমরা রাজপথে যাব। আপনার কাছে কি মনে হয় যে বিরোধী দলের সেক্ষেত্রে নেক্সট অ্যাকশন কি হতে পারে এক্ষেত্রে? হ্যাঁ, হয়তো বলতে পারে যে বর্তমান সরকার আমাদের হাঁ ভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বর্তমান সরকার জুলাই সনদের সঙ্গে প্রতারণা করেছে, বর্তমান সরকার তারা জুলাইয়ের শহীদদের প্রতি অবিচার করছে, তাদের রক্তের সঙ্গে তারা বেইমানি করছে, এরকম কথা বলবেন। আবার বিএনপিও সেখান থেকে পাল্টা উত্তর দেবে, আমরা তো ঐক্যমত্য কমিশনে যে বিষয়ে আমরা একমত হয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, যে বিষয়ে আমরা একমত হই নাই সেই বিষয়ে পালন করার দায় তো আমাদের উপর পড়ে না। ফলে এই চাপান উত্তরটা চলতে থাকবে। কিন্তু এটার ইম্প্যাক্টটা কি হতে পারে? বিশেষ করে ইম্প্যাক্ট হবে মানুষ একটা সময় বিরক্ত হবে। মানুষ একটু বিরক্ত হবে। যেমন এখন জ্বালানির সংকট মানুষের সামনে, বিদ্যুৎ নিয়ে মানুষের চিন্তা ভাবনাটা তৈরি হবে, দ্রব্যমূল্যের বিষয়টা কি হবে। একদিন যেটা যে আকাশ বাতাস কাঁপিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল দিল্লি না ঢাকা বলে বলে, তারপর দেখো যে আমেরিকার সঙ্গে এমন এক চুক্তি করে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার সময় অন্তর্বর্তী কিন্তু এর দায় বহন করতে হবে আমাদের বহুদিন। তার খেসারত বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, আমাদের সেবা খাতের উপর কি পড়বে, এগুলো মানুষের কাছে অনেক বেশি কনসার্ন হয়ে যাবে। ফলে তখন সংস্কার পরিষদে কি আলোচনা হয়েছিল আর অন্যান্য বিষয়গুলো তখন কিন্তু এটা অনেকটা গৌণ হয়ে যাবে। ফলে আমার যেটা মনে হয় যে রাজনীতিতে আমাদের দেশের মতো এত গতিশীল রাজনীতি পৃথিবীর খুব কম দেশেই আছে, কারণ অর্থনীতিটা খুব ভার্সেটাইল, ভোলাটাইল এবং কখনো কখনো বলবো যে খুবই তাৎক্ষণিক ঘটনায় আমরা শকড হয়ে যাই। যেমন যদি ইউরোপ এই যুদ্ধের কারণে তার বাইং ক্যাপাসিটিটা একটু কমে যায়, তাইলে আমাদের গার্মেন্ট শিল্পের ধাক্কা লেগে যায়। মানে আমাদের অর্থনীতিটা এত মানে একটা শক্ত ভিত্তির উপর নাই বলে, ফলে সেই দেশে এই সমস্ত পার্লামেন্টারি ডিবেট
এটা হয়তো পার্লামেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু জনজীবনে এর চেয়ে বড় সমস্যা তাদের সামনে আছে। ফলে আগামী 3-4 মাসের মধ্যে কিন্তু ডিসাইডেড হয়ে যাবে যে কিছু ডিবেট থাকবে একাডেমিক, কিছু ডিবেট থাকবে দেশটা ডেমোক্রেটাইজেশনের জন্য, আর কিছু সত্যিকার অর্থে দাবি দেওয়ার বিষয় থাকবে যেটা জনজীবনের সঙ্গে সম্পর্কিত। ফলে এই জায়গায় আমার যেটা মনে হয় যে রাজনীতির এই বিতর্কটা আর 2-1 মাস হয়তো এরকম চলবে, তারপরে চলতে পারে আপনার মনে হয়?